বিদেশি ফান্ড বন্ধ হলেই কি এনজিওর কাজ শেষ? দিশার টিকে থাকার সিক্রেট কি? ক্রাইসিস মোমেন্টে বা দুর্যোগে এনজিওগুলো কিভাবে সরকারের সহযোগী হিসেবে কাজ করে? বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ ও মাইক্রো ক্রেডিটের অবদান কতটুকু? আজ আমাদের পর্বের গেস্ট মোহাম্মদ শহীদুল্লাহ, ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ দিশা। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিজ। প্রথমে আমরা শুরু করেছিলাম স্যানিটেশন প্রোগ্রাম এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম দিয়ে। দিশা আসলে মূলত এখন কি কি বিষয় নিয়ে কাজ করছে? আমাদের মূল উদ্দেশ্যটা হলো দারিদ্র্য বিমোচন। বাংলাদেশের এনজিও সেক্টর থেকে কিন্তু প্রায় 4 কোটি পরিবার আপনার সাহায্য নিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত অনুষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি একজন অত্যন্ত গুণী মানুষ এবং আমাদের দেশের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেক কাজ করে যাচ্ছেন। তিনি আর কেউ নন, মোহাম্মদ শহীদুল্লাহ, ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ দিশা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনাকে পেয়ে আরও ভালো আছি। জি, থ্যাংক ইউ। প্রথমেই আসলে আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই যে আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা। আসলে আমাদের গ্রামের বাড়ি হলো কুমিল্লা, চান্দিনা উপজেলায়, বোরকটি ইউনিয়ন। তো আমি সেখানেই প্রাইমারি স্কুল শেষ করেছি। তারপর আমি হাই স্কুল, গ্রামে থেকে হাই স্কুল এবং কলেজ পাশ করেছি। পাশ করে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। আপনার সায়েন্স ফ্যাকাল্টি থেকে আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে মাস্টার্স করেছি। 83 মাস্টার্স, আমরা 86-এ বের হয়েছি। আমরা আসলে ধরেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি গ্রামে ছিলাম, তারপর থেকে বলা যায় ঢাকায়। তারপরে যখন লেখাপড়া শেষ হলো তারপরে চাকরিতে গিয়েছি। চাকরির এক ফাঁকে এনজিও ওটা এস্টাবলিশ করেছি। এইভাবেই আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। মানে আপনার কথা শুনে আমার এটা আসলে জানতে ইচ্ছা করছে, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করলেন, তো সেইখান থেকে আসলে এনজিওতে আপনার আশাটা কিভাবে? যদিও আমি সায়েন্স পড়েছি, কিন্তু ছোটবেলা থেকেই আমার ধরেন সামাজিক কাজ করার প্রতি একটা আমার আগ্রহ ছিল। জি। তো সামাজিক কাজ করার বলতে গ্রামে যেমন আপনার ক্লাব করা, বিভিন্ন রকমের সংগঠন করা এবং মসজিদে বা এই নানান কাজে ক্লাব করা, খেলাধুলা এগুলা অর্গানাইজ করা, এইসব আগ্রহ ছিল। তো সেইভাবে লেখাপড়া সায়েন্স পড়ে আসছি। পড়ার পরে আমি যখন চাকরিতে ঢুকলাম, প্রথমে আমি বাংলাদেশ রেড ক্রস সোসাইটি ছিল তখন 1987 সালে। আমি রেড ক্রস সোসাইটিতে আমি জয়েন করি অ্যাজ এ অফিসার। তারপরে আমি রেড ক্রস সোসাইটির কাজ তো ধরেন সেবামূলক কাজ। জি। সেখানে আমি অনেক সেবামূলক কাজের সাথে জড়িত ছিলাম। রিলিফ ওয়ার্ক, তারপরে রিফিউজি অপারেশন, রোহিঙ্গা রিফিউজি অপারেশন তখনও ছিল। জি। তারপরে নানা রকমের কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ, এগুলোতে আমি জড়িত হই। তারপরে ওই কাজ করতে করতেই মোটামুটি ভালো লেগে যায়। আমি সায়েন্স মোটামুটি ভুলে গেছি আর কি। চাকরি করার জন্যে চাকরি করতেছি এবং ধরেন ফ্যামিলিরও দায়বদ্ধতা ছিল, পারিবারিক অনেক ইয়ে ছিল। যেহেতু একটা সামাজিক কাজে আমি ছোটবেলার থেকেই আগ্রহ ছিল, ইনভলভ ছিলাম। তারপরে চাকরিও করলাম এরকম সামাজিক মানবিক একটা প্রতিষ্ঠান রেড ক্রস সোসাইটি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কিছু একটা নিজে একটা কিছু করে আপনার আরো ব্যাপকভাবে আমার চিন্তা চেতনা কিভাবে এটাতে প্রতিফলন করা যায়, সেটার জন্য আলাদা একটা প্রতিষ্ঠান করা। দিশা আসলে মূলত এখন কি কি বিষয় নিয়ে কাজ করছে? দিশা আসলে এটা তো আমাদের পুরো নামটা হলো ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা। এটা আমি যখন শুরু করি 1993 সালে, তখন আমি কিন্তু চাকরিতে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমি পাশাপাশি এটা শুরু করেছিলাম। তো প্রথমে আমরা শুরু করেছিলাম স্যানিটেশন প্রোগ্রাম এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম দিয়ে। স্যানিটেশন তখন আমাদের মানুষের মধ্যে আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, মানে যাতে হাত ধুয়ে খাওয়া দাওয়া করে, টয়লেট করার পরে যেন পরিষ্কারভাবে হাত ধোয়,
এটা তো ধরেন স্যানিটেশনের ব্যাপারগুলো নিশ্চয়ই। 1993 সাল, সেটা অনেক আগের কথা, আজ থেকে প্রায় 33-34 বছর আগে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাও আর অনেক খারাপ ছিল। জি তো এইসব কাজ ব্যাপকভাবে হয়েছে। তারপরে মাইক্রো ক্রেডিট করতে গিয়ে আমরা ধরেন গ্রামের দরিদ্র মানুষকে একসাথে করেছি, সমিতি গঠন করেছি, সমিতিতে আমরা কিছু ঋণ দিয়েছি, ঋণ দিয়ে আমরা সেই ঋণ আদায় করেছি, আবার দিয়েছি। এইভাবে আস্তে আস্তে আপনার প্রতিষ্ঠানটা একটা শেপে আসে, কাঠামোতে আসে। তারপরে আমি 2004 সালে আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পার্টনার হই মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম পরিচালনার জন্য। তারপরে আরও বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি পায়। 2003 সালে আমরা সেভ দ্য চিলড্রেনের পার্টনার হই, শিশুদের নিয়ে কাজ করা, শিশুদের অধিকার নিয়ে কাজ করা, এই কাজগুলো করা আরও অনেক প্রোগ্রাম আমরা ধরেন তখন বাস্তবায়ন করে করে এই এক পর্যায়ে আমি চাকরি থেকে অব্যাহতি নেই, স্বেচ্ছায় অব্যাহতি নেই 2000 সালে। আচ্ছা অব্যাহতি নিয়ে আমি ফুল টাইম দিশাতে কাজ করি এবং তারপর থেকে এখনো সেই পথ চলা আর কি দিশাতে। কিন্তু মানে যেহেতু প্রায় ধর নিজের দায়িত্বে প্রায় 26 বছর ধরে কাজ করছেন, জি সো দিশার এই লম্বা পথ চলা, জি। এইখানে দিশার আর কি কি উইংস আছে, আর কি কি কার্যক্রম আসলে আপনারা চালাচ্ছেন এর পাশাপাশি? আমরা আসলে মাইক্রো ক্রেডিট তো চালাচ্ছি। মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে আমরা পিকেএসএফ সহ বিভিন্ন ব্যাংকের সাথে আমরা পার্টনারশিপ করে আমরা মাইক্রো ক্রেডিট ফান্ড জেনারেট করি, চালাচ্ছি। তাছাড়া আমাদের নিজস্ব ফান্ডে এবং কিছু ডোনার ফান্ডে আমরা ধরেন কাজ করতেছি। যেমন আমরা একটা আলোগর নামে একটা প্রজেক্ট করেছি, যেটার কয়েকটা কম্পোনেন্ট আছে। সেটা হলো কমিউনিটি লাইব্রেরি, আলোগর কমিউনিটি লাইব্রেরি, আলোগর প্রকাশনা, তারপরে আলোগর শিক্ষাবৃত্তি, এই কাজগুলা এটার মাধ্যমে আমরা করি। তারপরে আমাদের আরেকটা কাজ আছে প্রশিক্ষণ। জি প্রশিক্ষণে আমরা ধরেন একটা বড় কাজ করি, সরকারের সাথে আমরা পার্টনারশিপে কাজ করি। আমাদের ধরেন আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপ আছে। তারপরে গভর্নমেন্টের যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অ্যাসেট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, আমরা সেটার সাথে আমরা কাজ করি। তারপরে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে সরকারের, সেটার সাথে কাজ করি। আসলে গভর্নমেন্ট তো আপনার অনেক গুরুত্ব দেয় ইয়ার উপর, জি এই কারিগরি শিক্ষার জি, উপর। এবং প্রত্যেকটার সাথে হ্যাঁ। আসলে কর্মসংস্থান, হ্যাঁ, প্রত্যেকটার সাথে কর্মসংস্থান, এবং আমাদের কাজটা আপনার মানে শুধু ট্রেনিং এ সীমাবদ্ধ না, জি। কর্মসংস্থান পর্যন্ত আমাদের দায়িত্ব আছে, আমরা সেটা করে দিই। এবং আমাদের এখানে ট্রেনিং নিয়ে অনেকে বিদেশ গিয়েছেন, অনেকে দেশে ভালো চাকরি করছেন, এবং কেউ কেউ উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছে। এভাবে আমরা এই কাজটা করি। আর কমিউনিটি লাইব্রেরি, যেটা আমরা বললাম যে আলোগর প্রকাশনা, এটার মাধ্যমে আলোগর প্রকাশনার মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় 350টা বই তৈরি করেছি, এবং এই প্রকাশনার আওতায় অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের আমরা বই প্রকাশ করেছি। জি এবং আমাদের মূল টার্গেট হলো আপনার হাই স্কুলের ছাত্রছাত্রীদের। আলোগর প্রকাশনা আলোগর প্রোগ্রামের একটা অংশ, এবং আলোগর প্রকাশনার মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় 350 বই আমরা করেছি। এবং আমাদের মূল ফোকাস হলো এই দেশের যারা নাকি ছাত্রছাত্রী আছে, জি তারা তো আমরা জানি যে তারা এখন মোবাইলে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আসক্ত। তো তারা যেন বই পড়ে হাতের কাছে বই পায়, সেই জন্য আমরা আলোগর প্রকাশনা মাধ্যমে আমরা স্কুল ভিত্তিক বিভিন্ন মেলা করে থাকি। এবং প্রত্যেক বছর আমরা কয়েকশো মেলা করি। যেমন গত বছর আমরা প্রায় 600 মেলা করেছি। এবছর আমাদের প্রায় 1000 মেলা করার টার্গেট আছে, এবং এই পর্যন্ত আমরা প্রায় 400 মেলা করেছি। এবং এই মেলাগুলাতে মূলত টার্গেট হলো আমাদের আপনার প্রায় হাই স্কুলের স্টুডেন্টস, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা স্টুডেন্ট, তাদেরকে আমরা টার্গেট করে বিভিন্ন বই, বিভিন্ন রকমের এই শিক্ষা উপকরণ তৈরি করে আমরা এগুলা মেলার মাধ্যমে আমরা এগুলা তাদের মাধ্যমে তাদেরকে ছড়িয়ে দেই। আর কমিউনিটি লাইব্রেরিতে আমাদের 6টা কমিউনিটি লাইব্রেরি আছে। জি কমিউনিটি লাইব্রেরি এবং একটা মিরপুর পল্লবীতে একটা লাইব্রেরি আছে ঢাকার মধ্যে, আর চান্দিনা আছে, এদিক দিয়ে সোনারগাঁ আছে আপনার কয়েকটা লাইব্রেরি।
তো কমিউনিটি লাইব্রেরিটা আসলে আমরা করেছি আমাদের দেখা গেছে যে আমাদের ছাত্রছাত্রীরা আপনার বাসায় পড়ার ঠিকমতো পরিবেশ পায় না এবং প্রচুর বই একসাথে তারা সংগ্রহ করতে পারে না। সেজন্য আমরা কমিউনিটি লাইব্রেরি করেছি এবং এগুলার নাম হলো আলোঘর এবং এগুলা পুরাপুরি ফ্রি তারা করে আপনার এগুলাতে সার্ভিস নেয়, সেবা নেয় এবং সকাল ৯টার থেকে সকাল ৯টার থেকে রাত ৭টা পর্যন্ত বর্তমানে এগুলা একটানা আপনার চালু থাকে। আর এগুলাতে লেখাপড়া করে অনেকেই বিভিন্ন চাকরিতে যায়, আপনার বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করে। এনজিও তো আসলে বেসিক্যালি দেখা যায়, আমরা এনজিও বলতে যা বুঝি, কিন্তু এটার বাহিরে আপনি গিয়ে আসলে কর্পোরেট আকারে এনজিওটা চালানোর পদক্ষেপ নিয়েছেন। তো এই আইডিয়াটা আসলে কিভাবে আপনার? কর্পোরেট আকারে এনজিওটা চালানোর ইয়েটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার ধরেন বাংলাদেশে একসময় এনজিওগুলো ছিল ফরেন ডোনেশন নির্ভরশীল। রাইট, জি, তো আমরা দেখেছি যে যে কোনো ফরেন ডোনেশন নির্ভরশীল প্রজেক্ট হলে বা প্রোগ্রাম হলে এটা যত বড়ই হোক বা যত ইম্পর্টেন্টই হোক, যখন ডোনাররা তাদের হাত গুটিয়ে নেয়, যখন ডোনাররা ডোনেশন বন্ধ করে দেয়, তখন এটা বন্ধ হয়ে বন্ধ যায়। হয়ে যায়, রাইট। এবং ইন দ্যাট কেস আমাদের যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাটাও কাজে লাগে না এবং অনেকে চাকরি হারায়। প্রজেক্টের সাথে যারা জড়িত তারা অনেকে চাকরি হারায়। তো যার জন্য আমরা আমাদের মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটাকেও বড় করেছি। এটার পাশাপাশি আমাদের নিজেদের ইনকামের মাধ্যমে যেই মানে টাকা অর্জিত হয় তার কিছু অংশ দিয়ে আমরা এই সামাজিক কাজগুলা করি। তো সেটা আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বাইরেও আমরা ধরেন একটা আমাদের প্রোগ্রামের পার্ট হিসেবে আমরা এগুলা করি এবং এইগুলোর সাথে ধরেন আমাদের সমাজের অনেকেই জড়িত আছে, এগুলোর সাথে গভর্নমেন্ট জড়িত আছে, প্রাইভেট সেক্টর জড়িত আছে, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে এগুলোর মাধ্যমে। কিন্তু ধরেন এই কর্পোরেট ধাঁচে চালাতে গিয়ে বা এখানে গভর্নমেন্টের কথা বলছেন, প্রাইভেট সেক্টরের কথা বলছেন, আমরা জানি যে এনজিও মানে কোনো না কোনো আসলে ফান্ড ক্রাইসিসের একটা বিষয় থাকে। হয়তো গভর্নমেন্টের একটা ইস্যু হতে পারে, প্রাইভেট সেক্টরেও হতে পারে। তো সেই ফান্ড ক্রাইসিসটা আপনি কিভাবে মোকাবেলা করছেন? ফান্ড ক্রাইসিস বলতে ধরেন আমরা তো মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম পরিচালনা করি। তো মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের ফান্ডের কিন্তু অনেকগুলা সোর্স বাংলাদেশে আছে। যেমন আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটা বড় সোর্স। তারপরে বাংলাদেশের ব্যাংকগুলা এখন এনজিওদের সাথে একসাথে কাজ করে, কোলাবোরেশন করে কাজ করে, এটা একটা বড় সোর্স। জি, তাছাড়া আমাদের সদস্যদের সঞ্চয়, সেটাও একটা বড় সোর্স এবং এনজিওদের সারপ্লাস হয় এই প্রোগ্রাম করার পরে, সেটা একটা সোর্স। তো এই সোর্স এইভাবে আমরা সোর্সটা করি আর কি। তো আমাদের মতো প্রতিষ্ঠানগুলোর যেটা নাকি আগে সুবিধা ছিল সেটা ছিল অনেক ডোনার ছিল বাংলাদেশে। জি, সেই ডোনাররা আপনার অনেক প্রজেক্ট ডিজাইন করতো নিজেদের ইয়াতে উদ্যোগে, সেই প্রজেক্টগুলো আমরা বাস্তবায়ন করতাম। সেই প্রজেক্টগুলো কমে গিয়েছে। কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশের যে বিশাল এনজিও সেক্টর, বাংলাদেশের এনজিও সেক্টর থেকে কিন্তু প্রায় ৪ কোটি পরিবার আপনার সাহায্য নিয়ে থাকে এবং ৪ কোটি পরিবার বাংলাদেশের এনজিও সেক্টরে এখন জড়িত মাইক্রো ক্রেডিটের মাধ্যমে এবং নানান রকমের আপনার হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম নানানভাবে জড়িত। এনজিওগুলো কিন্তু আমাদের সমাজে একেবারে মিশে আছে, এভাবে কাজ করে। যার জন্য আপনি দেখে থাকবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনার যে এইসব বাংলাদেশের যেই সেক্টরটা অবিচ্ছিন্নভাবে কোনো রকমের কোনো বাধা বিঘ্ন ব্যতীত আপনার কাজ করে আসতেছে এবং বর্তমানে বাংলাদেশের যেই আমাদের দেশ ধরেন আমাদের যেই ছোটোবেলা ছিল, আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়েছি তখন বাংলাদেশে যেরকম অভাব ছিল, বাংলাদেশের মানুষ যেরকম অভাবগ্রস্ত ছিল, এখন কিন্তু সেই দারিদ্রতা সেই পর্যায়ে নাই। জি, এবং এটার একটা প্রধান ভূমিকা কিন্তু এনজিওদের এবং এই যে শত শত এনজিও, হাজার মানে এনজিও এই যে গ্রামে গঞ্জে প্রতিদিন প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই ঋণ বিতরণ করতেছে, হেলথের নিয়ে কাজ করতেছে, নানা রকমের এসএমই ডেভেলপমেন্টে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং প্রোগ্রামে আছে। এগুলার কারণে কিন্তু আমাদের আর্থসামাজিক কাঠামোতে এটার একটা বিশাল প্রভাব পড়েছে এবং আমাদের দেশের বর্তমান যেই উন্নয়ন তাতে এই সেক্টরের একটা বিশাল ভূমিকা আছে এবং আমরাও কিন্তু এটার একটা পার্ট এবং আমাদের বর্তমানে প্রায় ১,০০০ কর্মকর্তা কর্মচারী আছেন, কাজ করতেছে নিরবিচ্ছিন্নভাবে
এবং আমরা সবগুলা প্রজেক্ট মিলে আমরা মানুষের পাশাপাশি মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু এত কিছুর ভিড়ও আমি আপনার কাছে জানতে চাবো যে অনেক ধরনের ক্রাইসিস মোমেন্ট আপনি পূরণ করেছেন। এরকম কোনো দু একটা উদাহরণ কি আমাদের দিতে পারেন যেটা দেখে মানুষ বুঝতে পারলো যে না, ক্রাইসিস মোমেন্টে পড়লে আমরা এইভাবে উত্তোলন হতে পারি? না, ক্রাইসিসে পড়লে উত্তরণ হতে, যেমন আমি একটা বলতে পারি যে আমাদের ধরেন কোভিডের কথা বলতে পারি, জি। যে 2020 সালে আমাদের দেশ কোভিডে আক্রান্ত হয়েছে সারা বিশ্বের সাথে একই সাথে। কোভিডে ওই সময় আমাদের ধরেন যেই একটা অবস্থা ছিল, আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম বন্ধ হয়ে গেছিল রাইট। এবং তখন গভর্নমেন্ট কিন্তু একটা রিফাইন্যান্স স্কিম নিয়ে এগিয়ে আসছিল যে সহজ শর্তে ঋণ দেওয়া। আমরা এবং অন্যান্য অনেক এনজিও আপনার বাংলাদেশের সেই ব্যাংক থেকে সেই সহজ শর্তে আমরা সদস্যদেরকে ঋণ দিয়েছি আচ্ছা। একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেটা আবার তারা ফেরত দিয়েছে, আমরাও ফেরত দিয়ে দিয়েছি সরকারকে। এছাড়া আপনার এই আরও একটা বিষয়, যেমন ধরেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন আপনার এই রিসেন্ট প্রাকৃতিক দুর্যোগ যেটা নাকি হলো আপনার এই গত 24 সালে ফেনী অঞ্চল জি। এবং কুমিল্লা অঞ্চল, যে প্রাকৃতিক দুর্যোগ হলো, এখানেও কিন্তু আমরা বিশাল অঙ্কের ডোনেশন আমাদের নিজেদের টাকা দিয়ে, ওই প্রতিষ্ঠানের টাকা দিয়ে এনজিওগুলা কিন্তু সরকারের পাশাপাশি এনজিওগুলা অনেক কাজ করেছে। এইভাবে জনগণ কিন্তু এনজিওগুলাকে তাদের নিজেদের প্রতিষ্ঠান, তাদের নিজেদের একটা আইডেন্টিটি হিসাবে, নিজেদের একটা বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আমাদের দেশে তো একটা লং টাইম একটা সরকারেরই ছিল, এখন নতুন গভর্নমেন্ট এসছে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো চেঞ্জ আছে কিনা, বা আপনার কাছে কি মনে হয় যে নতুন গভর্নমেন্ট এনজিওদের জন্য এই কাজগুলো করলে ভালো করতে পারে? না, নতুন গভর্নমেন্ট ধরেন আসছে, এটা আমাদের ধরেন আগে যে গভর্নমেন্টের সাথে আমরা কাজ করেছি, এনজিওগুলো কিন্তু বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু থেকেই কিন্তু কাজ করতেছে। এনজিওদের কিন্তু দীর্ঘ একটা ইতিহাস, প্রায় 54 বছরের ইতিহাস এনজিওদের। ব্র্যাকের মতো এনজিও বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেটা আমাদের একটা। তারপরে মাইক্রো ক্রেডিটে আমাদের দেশের প্রফেসর ইউনূস সাহেব নোবেল প্রাইজ পেয়েছে, গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ পেয়েছে। অতএব এনজিও সেক্টরের আমাদের কিন্তু অনেক ঐতিহ্য এবং অনেক কিছু বলার আছে, বিশ্বব্যাপী আমাদের একটা ইয়ে আছে। তো যেটা নাকি আপনার বর্তমান সরকার এবং আগের সরকার, সব সরকারের সময় কিন্তু এনজিওগুলা সাপোর্ট পেয়ে গেছে, সাপোর্ট পেয়ে আসছে। এবং সরকারের এনজিওগুলো বেসিক্যালি কিন্তু সরকারের একটা অক্সিলারি হিসাবে কাজ করে, সহযোগী হিসাবে। তো বিগত সরকার যেভাবে ধরেন নানান প্রোগ্রামে এনজিওগুলোকে ইনভলভ করেছে, বর্তমান সরকারও কিন্তু এনজিওর সাথে এইভাবে কাজ করতেছে। যেমন ধরেন এনজিওদের ফান্ড নিয়ে, আপনার এনজিওদের ফান্ডকে কিন্তু একটা সার্ভিস চার্জকে সরকার কিন্তু মওকুফ করে দিয়েছে, ট্যাক্স মওকুফ করে দিয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। এনজিওরা এই টাকা দিয়ে অন্যান্য সামাজিক কাজ করতে পারতেছে। তো বর্তমান সরকার আসছে এবং বিগত সরকারগুলো ছিল, সব সরকারের আমলে কিন্তু এনজিওরা আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। আর এনজিওদের আরেকটা কাজের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ কাজ ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্টে কিন্তু সব সরকারেরই একটা অগ্রাধিকার ছিল যে বাংলাদেশে ওমেন এম্পাওয়ারমেন্ট। তো ওমেন এম্পাওয়ারমেন্টের কারণে আপনার আমাদের গ্রামে গঞ্জে আজকাল দেখেন আপনার এই ছাত্রীর সংখ্যা বেড়ে গেছে, ছাত্রের ছাত্রীর সংখ্যা স্কুলে বেশি। তারপরে আমাদের অফিস আদালতে কিন্তু অনেক মেয়েরা চাকরি করে। তারপরে আপনার আমাদের ভোটের সময় দেখেন, ভোটের টার্ন আউটে মেয়েরা অনেক বেশি ভোট দিতে আসে। তো ওমেন এম্পাওয়ারমেন্টে কিন্তু আমাদের দেশে ধরেন আমরা যখন আমাদের বয়স যখন 26-27 ছিল, আমরা যখন চাকরিতে ঢুকছি, তখন কিন্তু এত ওমেন চাকরিতে ছিল না। এখন দেখেন প্রত্যেকটা ফ্লোরে আপনার, আমাদের যদি কর্পোরেট সেক্টরে ফ্লোরগুলো দেখি, দেখা যায় যে 50-50 ওমেন। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এনজিওগুলো কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টে বাংলাদেশে বিশাল অবদান রেখেছে। আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা আসলে যারা জেনজি আকারে এখন করছে, ইয়াং একটা বিশাল গোষ্ঠী আছে। তাদেরকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে ভবিষ্যতে তাদেরকে নিয়ে কাজ করে কিভাবে এম্পাওয়ার করা যায়? আমরা কিন্তু কম্পিউটার ট্রেনিং এর অনেকগুলা সাব ডিভিশন আছে, যেমন আপনার ফ্রিল্যান্সিং, তারপরে যেমন আপনার গ্রাফিক ডিজাইনিং, তারপরে ধরেন এই ধরনের অনেক রকমের আছে। আমরা কিন্তু জেনজিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা এই কাজগুলা, ট্রেনিংগুলা আমরা ডিজাইন করেছি। প্লাস আমাদের সব কাজে যেমন আমরা স্কলারশিপ দিই,
স্কলারশিপ দেই কিন্তু তাদের লেখাপড়াকে এগিয়ে নেওয়ার জন্য। জি। আমাদের একটা উচ্চশিক্ষা স্কলারশিপ আছে। যেমন আমাদের ধরেন এই যে স্টুডেন্টরা যারা নাকি মেডিকেলে পড়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে বা সরকারি ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে আমরা কিন্তু এই ফুল টাইমের জন্য এটা ৩ বছর ৫ বছরের জন্যই আমরা প্রতি মাসে ৳৫,০০০ করে স্কলারশিপ দেই। তারপরে আমাদের ট্রেনিংগুলা আমাদের এইভাবে করি এবং ইয়ুথদেরকে আমরা বিশেষ করে আমরা যাদেরকে ট্রেনিং দেই, তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু আমরা আমাদের একটা আমাদের একটা ডাইরেক্টরি আছে, এমপ্লয়ার্স একটা টিম আছে। জি। তো আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করাই। সেখান থেকে তারা গিয়ে ওইখানে আপনার জব নেয়। তাছাড়া বিদেশে জব যারা নেয় তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করি নানানভাবে। জি। আর জেনজিদের বিভিন্ন রকম যেমন আমাদের আলো ঘরগুলো আছে, সেগুলাতে তারা আসে। সেগুলাতে তারা আধুনিক অনেক বই তাদের কাছে আমরা তালিকা দেই, রেজিস্টার দেই যে তোমাদের কি, কি রিকোয়ারমেন্ট আছে বইয়ের, সেসব বইয়ের নাম লিখে দাও। সেসব বই আমরা কিনে ওইগুলাতে সংযোজন করি, এগুলা দেখতে পারে। তো এইভাবে আমরা আসলে যুব সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি কাজ করার জন্য আরকি। আমরা মানে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জি। জানতে চাই যে আসলে দিশা নিয়ে আপনার এত স্বপ্ন, জি। তো সেটার ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনি কিভাবে দেখছেন? দিশা নিয়ে আমাদের ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে দিশা বাংলাদেশে পুরো বাংলাদেশে প্রায় কাজ করে। এর মধ্যে আমরা ১৯টি জেলায় মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করি। স্কুল ভিত্তিক বইমেলা, কার্যক্রম, জি। সেই বইমেলাগুলো আমরা পরিচালনা করি। তাছাড়া আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেটা হলো আপনার মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড নামে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা বাংলাদেশের মিল্ক সেক্টর ডেভেলপমেন্টের জন্য কাজ করি এবং সেই প্রজেক্টের প্রোডাক্টও আমরা সারা বাংলাদেশে আমরা করি, মানে পাঠাই এবং এখানে সেল করা হয়। তো আমাদের দিশা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমাদের মূল উদ্দেশ্যটা তো হলো দারিদ্র্য বিমোচন, Right. দারিদ্র্যকে কমিয়ে আনা। তো সেইভাবে আমরা আমাদের ক্যাপাসিটি বাড়াচ্ছি, আমাদের ফান্ডিং বেস বাড়াচ্ছি, যাতে আমরা বাংলাদেশের দারিদ্র্য নিরসনে একটা বড় ভূমিকা রাখতে পারি এবং ধরেন একটা সাস্টেইনেবল প্রতিষ্ঠান হিসেবে আমরা টিকে থাকতে পারি বাংলাদেশে। আসলে আপনি যেই মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে কাজগুলো করছেন, আশা করব যে সেই কাজগুলো আসলে চলমান থাকবে। ভবিষ্যতেও আপনাকে হয়তোবা আপনার সময় পেলে আবার আমরা কথা বলব। জি। সর্বশেষ আপনি জি টিভির দর্শকদের জন্য যদি কিছু বলতে চান? জিটিভির দর্শকদের জন্য আমার মানে জিটিভির কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রথমে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর জিটিভির দর্শকদের প্রতি আমার অনুরোধ রইল যে জিটিভি আমি মনে করি একটা অত্যন্ত নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ অনুষ্ঠানাদি এবং সংবাদ পরিবেশন করে এবং জিটিভির সাথে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো এবং জিটিভিরও উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জি টিভিকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং জিটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ড। ভালো থাকুন, সুস্থ থাকুন, জি টিভি দেখতে থাকুন।